ঘড়িতে বেলা 11টা আর জিওন মেনশনে আড়ম্বরপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এই বাড়ির প্রথম এবং একমাত্র আদরের দুলারই জন্মদিন আজ। তাই বাড়ির কর্ত্রী জিন থেকে কন্যার পিতা জিওন জাংকুক অবধি সবাই মহাব্যস্ত সময় কাটাচ্ছে। যার জন্য এত আয়োজন, সেই ছোট্ট জেসি ভীষণ খুশি খুশি মনে তার জন্য সবার এত তৎপরতা আর আয়োজন দেখছে। যদিও প্রতি জন্মদিনেই জাংকুক তার কলিজার টুকরা আম্মাজানের বিশেষ দিনটিতে আয়োজনের কোনো কমতি কোনোদিন রাখেনি, কিন্তু ছোট্ট জেসি তখন এতটা বুঝতো না জন্মদিনের মানে। তবে 6 বছরের একটু বুঝতার জেসি এবার বেশ উচ্ছ্বসিত তার জন্মদিনটা নিয়ে। মিসেস জিন একটা বিশাল থালা রেডি করে টেবিলে রাখেন এবং আদরের স্বরে তিনি নাতনিকে ডাকলেন, কই আমার জেসি দাদু শোনা কই? জাংকুক হেসে জেসিকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আসুন আম্মাজান, আপনার দাদুমণি আপনার জন্য অনেক ডেজার্ট আইটেম করেছে। জিন 10-12 পদের আইটেম দিয়ে একটা বড় থালা সাজিয়ে এনেছেন। জিমিন ফ্রিজ থেকে একটা রেড ভেলভেট কেক এনে টেবিলে রাখে, বলে, মামুনি আগে কেকটা কাটো। কিন্তু পিপি, কেক আমরা পার্টিতে কাটবো না। তখন তো আরেকটা কাটবে মামুনি, এখন এটা কাটো। তুমি তো 12টার আগে ঘুমিয়ে গেলে, তাই এখন বাসি কেকটা কাটতে হবে। নাও ক্যান্ডেলে ফু দাও। জেসি খুশি মনে কেকটা কাটলো। সবাই সমস্যায় তাকে হ্যাপি বার্থডে উইশও জানায়। জেসি নিজেও খুশিতে হাততালি দেয়। জাংকুকের বুকটা জুড়িয়ে যায় মেয়ের হাসি মুখটা দেখে। জাংকুক দোয়া করে তার আম্মা জানের এই অকৃত্রিম নিষ্পাপ হাসিটা যেন সব সময় খেলে যায় অধরে। জেসি উদগ্রীব স্বরে বলল, আমার বার্থডের গিফটটা দেবে না তোমরা? অবশ্যই দাদু ভাই। রোজ আমার রুম থেকে ব্যাগটা নিয়ে আয় তো। রোজ রুম থেকে একটা ব্যাগ নিয়ে জিনের হাতে দেয়। তিনি ব্যাগটা জেসির দিকে বাড়ে ধরে বললেন, এই নাও দাদু ভাই, তোমার জন্মদিনে দাদুমণির তরফ থেকে ছোট্ট গিফট। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে দাদু? অনেক পছন্দ হয়েছে দিদুন, সত্যি বলছি। মামুনি পিপ্পির থেকে গিফটটা নিবে না? দাও দাও, আমার গিফটই দাও পিপ্পি। এই নাও মামুনি, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। ওয়াও পিপ্পি, ডিজনি প্রিন্সেস থিমের আমার ফেভারিট গাউনটা দিয়েছো তুমি আমাকে। থ্যাংক ইউ পিপ্পি, অনেক সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে ঢঙ্গি রানী? অনেক 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 পছন্দ হয়েছে পিপ্পি, সত্যি বলছি। এটা পরলে তো আমাকে একদম স্লিপিং বিউটির অরোরার মতো দেখাবে। মেনি মেনি থ্যাঙ্কস পিপ্পি। ইটস থ্যাঙ্কস আম্মাজান। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। মেনি মেনি থ্যাঙ্কস পিপ্পি। জাংকুক হতাশ শ্বাস ফেলে আবারও হেসে দিল। বাড়ির মেয়েটাও যে যার সাধ্য মতো জেসিকে ডল, চকলেট, ড্রেস ইত্যাদি গিফট করলো। আচ্ছা জিমিন, জেসির যে ডিজনি প্রিন্সেস থিমের ড্রেসটা পছন্দ সেটা তুই কি করে জানলি? ওসব মেয়েদের ব্যাপার সেপার তুমি বুঝবে না। আগে বিয়ে করে মেয়ের জন্য একটা মা নিয়ে এসো, দেখবে মেয়ের কি পছন্দ মাই বলে দেবে। জাংকুক কিছু বলল না। ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বের হলো। সবাই তো নিজেদের গিফট দিয়ে দিল, কিন্তু জাংকুকের গিফট, যেটা তার মেয়ে কাল অবচেতন মনে তার কাছে চেয়েছে, কিভাবে পাইয়ে দেবে তার কলিজার অতি আকাঙ্ক্ষিত উপহারটা? বেশ কিছুক্ষণ ধরে আয়নার সামনে আনমনা হয়ে তৈরি হচ্ছে জাংকুক। চারিদিকে তার বিশেষ খেয়াল নেই। শার্টের বোতাম লাগাতে লাগাতে কোথায় যেন হারিয়ে গেছে। ভাই আমু বলেছে গেস্টদের লিস্টটা আরেকবার চেক করতে। বলতে বলতে জিমিন ঘরে প্রবেশ করে দেখে জাংকুক ভাবনার জগতে হারিয়ে আছে। ভাইয়া কোথায় হারালে? তেমন কিছু না জিমিন, তুই ওয়েট কর, লেট মি চেক। জাংকুক লিস্টটা নিয়ে কাউচে বসে চোখ বোলায়। শহরে পরিচিত রিলেটিভ, অফিসের স্টাফ, জেসি ফ্রেন্ডস মিলে প্রায় 1200+ ইনভাইট করা হয়েছে। জাংকুক আয়োজনের কোনো কিছুতেই চুটি রাখতে চায় না। জিমিন রুমের চারিদিকে তাকায়। হঠাৎ ওর লোচন স্থির হয় ড্রেসিং টেবিলের উপর রেপিং করা ছোট্ট একটা বক্সে। জিমিন দ্রুত পায়ে বক্সটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখে আগ্রহী গলায় জিজ্ঞেস করে, ভাইয়া এটা কি তুমি কিনেছো জেসির জন্য? না জিমিন, এটা লিসা দিয়েছে, জেসি জন্মদিনের উপহার। লিসা দিয়েছে মানে? কখন? এই জাংকুকের মনে পড়ে গেল কালকের বিকেলের ঘটনাটি। অফিসে নিজের কেবিনে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল জাংকুক। এমন সময় সামনে টেলিফোনটা বেজে ওঠে তার স্বরে। জাংকুক কাজ জারি রেখে ফোন রিসিভ করে কানে ধরে হ্যালো বলল। অপাশে করার মনে তো রিসেপশনটি বলে উঠল, স্যার একজন আপনার সাথে মিট করতে চাই, ইমার্জেন্সি। কে মিট করতে চাই? নাম বলেনি স্যার, বলেছে আপনার ফ্রেন্ডস। আমার ফ্রেন্ডস? ওকে, পাঠিয়ে দাও। আজকে কিছুক্ষণ পরেই কাচের দরজাটা খুলে হিলের ঠকঠক শব্দ
মেঝে মারি কেউ জাঙ্কুকের কেবিনে প্রবেশ করে। নিমিষে মেয়েলি পারফিউমের মৃদু সুগন্ধে ভরে ওঠে জাঙ্কুকের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষটি। মেয়েলি সুবাস নাড়া সন্ধ্যে প্রবেশ করতেই জাঙ্কুক ল্যাপটপ থেকে চোখ তুলে তাকিয়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে দৃশ্যটি ওর কাছে নিচে স্বপ্ন মনে হয়। লিসা, তার এককালের প্রেয়সী, তার প্রাক্তন অর্ধাঙ্গিনী, যাকে হৃদয়ের সবটুকু অনুরাগ দিয়ে জাঙ্কুক ভালোবেসেছিল, বিনিময়ে পেয়েছিল জঘন্য রকম ধোঁকা, যার অনলে জাঙ্কুক নিজেকে পুড়িয়েছে বছরের পর বছর। লিসা মুখের মাস্কটা নামিয়ে মুচকি হাসলো। জাঙ্কুক ঝোঁক গিলে তারপর চোখ নামিয়ে নিল। আজ প্রায় 4 বছর পর ওরা সরাসরি একে অপরকে দেখছে। যদিও জনপ্রিয় মডেল হওয়ার সুবাদে বহুবার চাকচিক্যময় লিসাকে সোশ্যাল মিডিয়ায় বহুবার দেখা হয়েছে, কিন্তু সামনাসামনি 4 বছর পর এই প্রথম দেখলো। লিসা নিজের লিপস্টিক পরা ঠোঁট নাড়িয়ে হেসে জিজ্ঞেস করলো, কেমন আছিস জাঙ্কুক? সেই পুরনো সমাধান, যেন এখনো দুজন একে অপরের পুরনো বন্ধুত্বটি রয়ে গিয়েছে। এই জাঙ্কুকের হাসপাস লাগতে শুরু করে। অনুভব করলো প্রাক্তনকে সামনাসামনি ফেস করার মতো মানসিক শক্তি জাঙ্কুকে এখনো জগিয়ে উঠতে পারেনি। পরক্ষণে মানুষ করে আকস্মিক ফেসে ওঠে তে নামক এক রমণীর তেজিয়ান আনন। নিজের প্রাক্তনের সামনেও তে নিজেকে কঠোরভাবে সামনে রাখার অটল শক্তি জাঙ্কুকেও মুহূর্তে শক্তি দিল। ওই মুহূর্তে তের সেই কঠোর ভাবমূর্তি জাঙ্কুকেও দারুণভাবে প্রভাবিত করলো। তড়িৎ নিজেকে সামনে নিল সে। লিসা প্রশ্নের স্বাভাবিক প্রত্যুত্তরেই নিজেও বলল, আই এম ভেরি ফাইন টুডে। ব্যাস, বিপরীতে লিসাকে ভালো খারাপ কিছু জিজ্ঞাসা করলো না। লিসা মনে মনে বেশ অপমানিত হলো। ভাবেনি ওকে চাক্ষুষ দেখেও জাঙ্কুক এতটা নির্লিপ্ত থাকবে। বুঝতে বলবি না? ও প্লিজ সিট। তা কি দরকার এসেছিস? প্লিজ ডোন্ট মাইন্ড, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সো কিছু বলার থাকলে যদি বলে ভালো হয়। অপমানের সুন্দর মুখটা লাল হয়ে ওঠে লিসার। কিভাবে এখানে এসেছিল আর কি হলো? অত ভেবেছিল জাঙ্কুক ওকে দেখে ইমোশনাল হয়ে পড়বে, কিন্তু এই জাঙ্কুক যেন বহু অচেনা। লিসা আগে জাঙ্কুকের সাথে মেলাতে পারে না কিছুতেই। কেন ওর এত পরিবর্তন হঠাৎ? আর যতদূর খবর নিয়ে জানতে পেরেছে জাঙ্কুক নেশা করে ক্লাবে পড়ে থাকে। লিসা কত খুশি ছিল এতদিন এই ভেবে যে জাঙ্কুক তাকে ভুলতে না পারে। ওকে হারিয়ে ফেরার আফসোস নেশায় অ্যাডিক্টেড হয়ে পড়েছে, কিন্তু এখানে ওর করা ব্যবহার তো ভিন্ন কথা বলছে। কি হলো? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? যা বলার জলদি বলে প্লিজ লিভ। লিসার কাণ্ডে ধোঁয়া ছুটে যাচ্ছে। এখানে এভাবে চলে আসা যে কত বড় বোকামি হয়েছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। নিজেকে লজ্জা থেকে বাঁচাতে তড়িঘড়ি করে পাশ থেকে একটা বক্স বের করে টেবিলে রাখে। জাঙ্কুক জিনিসটা দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দিস? কাল তো মেয়ের জন্মদিন। এবারে যেহেতু বিডিতে আছি তাই ভাবলাম ওর জন্য একটা গিফট কিনি। এখানে অনেক এক্সপেন্সিভ একটা ডায়মন্ডের প্যান্ডেট আছে। লিসা মনে মনে ভীষণ ভয় পাচ্ছে। জাঙ্কুকে যা হাবভাব দেখছে বক্সটা আবার ছুঁড়ে ফেলে দেয়, তাহলে অপমানের যেটুকু বাকি আছে সেটুকু পুরো হয়ে যাবে। কিন্তু অবাক করে দিয়ে জাঙ্কুক তেমন কিছুই করলো না, বরং শান্ত কণ্ঠে বলল, উপহার দামি বা কম দামি দিয়ে বিচার হয় না, এটার পিছনে কতটুকু ভালোবাসা আছে সেটাই মুখ্য। কিন্তু কিছু অল্প পানির মাছদের কাছে জীবন, আবেগ, অনুভূতি মানে টাকা। এরা টাকার জন্য সব করতে পারে। লিসা লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। জাঙ্কুকের প্রতিটা কথা ওর কানে সুর হয়ে বিচ্ছে। ইচ্ছে করছে এক ছুটে পালাতে এখান থেকে। গিফট দেওয়া হয়েছে? লিসা বিভ্রান্ত হয়ে তাকায়। জাঙ্কুক নিজের সিংহাসনে নাইচিয়ারে মাথা এলিয়ে বলল, নাও ইউ ক্যান গো প্লিজ। হাত দিয়ে দরজার দিকে ইশারা করে বলল জাঙ্কুক। লিসা থমথমে মুখ নিয়ে নিজের পাশটা হাতে নিয়ে বিড়াল পায়ে বের হয়ে যায়। লিসা যেতেই জাঙ্কুক টেবিলে থাকা পেপার ওয়েটা প্রচন্ড রাগে মেঝেতে ছুঁড়ে মারে। শরীরের কোটটা খুলে ছুঁড়ে মারে ডিভানে। হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করে আওড়ায়, প্রতারক। বর্তমানে জিমিন সবকিছু শুনে বলে, তুই ওই স্ল্যাটার থেকে গিফটটা কেন নিলি ভাইয়া? এখন কি নিজের মেয়েকে তুই এই গিফটটা দিয়ে দিবি? লাইক সিরিয়াসলি জিমিন, তোর এটা মনে হয়? এই নেকপিসটা তুই লুজকে দিয়াই যা। মানে হলো আমার আম্মা জানের এত আকাল পড়ে নিচ্ছে তার মায়ের শরীর বেচা টাকায় কেন গিফট নিতে হবে তাকে। এই জিমিন মনে মনে ভীষণ সন্তুষ্ট হলো। জাঙ্কুকের এমন কঠোর প্রতিক্রিয়া আশাও করেনি সে। তার বিশ্বাস করতে কষ্ট হলো যে ওর ছাকাখুরু ভাইটা ওই লিসাকে এত কোল্ডলি ফেস করে এসেছে। ইনক্রেডিবল। কিন্তু সাহেবের হঠাৎ এত পরিবর্তনের কি সেই বিশেষ কারণ? অপরদিকে উজ্জ্বল ফর্সা শরীরে কালো মসৃণ শাড়িটা জড়িয়ে সে নিজেকে আয়নায় দেখে। ফর্সা বরং গায়ে রংটা একদম ফুটে উঠেছে। আজ বহুদিন বাদে শাড়ি নামক বস্তুটা আবার জড়িয়ে তের অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই শাড়ি নামক বস্তুটা ছিল তার অধিকার, যেটা পরিধানের তের বৈধ হক ছিল। কিন্তু ভাগ্য কিছু মানুষের নোংরামি আর বদন থেকে জোরপূর্বক এই মূল্যবান বস্তুটিকে ত্যাগ করতে বাধ্য করেছে। দীর্ঘ শ্বাস ছেড়ে
চুলখোপা করতে গিয়ে কি যেন মনে করে টেয়া চুলগুলো খোলা রাখলো। বহুদিন বাদে পছন্দের মেরুন রঙের কমলার কোয়ার মতো ওষ্ঠ দুটিকে রাঙালো। হাতে পড়লো সেই কলেজ জীবনে কেনা এক গাছে কালো রেশমি চুড়ি। ব্যাস, এই সাধারণ সাজে যেন দেখে অসাধারণ করে তুলেছে। আয়নায় নিজের লাস্ট সময় প্রতিচ্ছবি দেখে পেঁয়াজ প্রথমবার অনুধাবন করে, ও সুন্দর, খুব 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 সুন্দর। ওর সৌন্দর্য ওর সরলতায়, ওর সৌন্দর্যর মাতৃত্বে, ওর সৌন্দর্যর ব্যক্তিত্বে। মুচকি হেসে টেলিফোন চেক করলো। সন্ধ্যা 7টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। জেসি বার্থডে পার্টি শুরু হবে রাত 8টায় ভেনুলার কনভেনশন হলে। মাম্মা, দেখো তো আমায় কেমন দেখাচ্ছে। টানের আধস্বর তেল কর্ণে পৌঁছতেই পিছু ফিরে তাকালো। কালো স্যুট প্যান্ট পরনে ছোট্ট টান। ছেলের রূপে তে মুগ্ধতার চেয়েও কষ্ট অনুভব বেশি করলো, কেননা ছেলের আদলে যেন সাক্ষাৎ জাংশুক তার সামনে। তেল বক্সিয়ে দীর্ঘশ্বাস বের হলো। মেঝেতে হাঁটু গেড়ে বসে দুহাত বাড়াতে দেরি। টানের ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি। জোরপূর্বক ঠোঁট মেখে হাসি ঝুলিয়ে তে বলল, একদম রাজপুত্রের মতো দেখাচ্ছে আমার বাবাকে। দপ করে টানের ঠোঁটের হাসি নিভে যায়। টানকে হঠাৎই মুখ গোমরা করতে দেখে তে কপাল কুঁচকে বলল, কি হয়েছে বাবা? মাম্মাম, মামু বলেছে আমাকে অনেক হ্যান্ডসাম দেখাচ্ছে, একদম হিরোদের মতো। তাহলে তুমি কেন বলছো যে রাজপুত্রের মতো? ছেলের রাগের অদ্ভুত কারণ দেখে ফিক করে হেসে ফেললো তে। হ্যাঁ তো, হিরোর থেকেও সুন্দর লাগছে, মাশাআল্লাহ। না না, বলে হিরোর মতোই লাগছে। বলো বলো। হ্যাঁ বাবা ধন, আপনাকে হিরোর মতো লাগছে। আপনার সামনে তো বলিউড হলিউডের হিরোরা কম পড়বে। কি এত কথা বলছিস দুজন? যাবি না? দেরি হচ্ছে তো। তে তাকিয়ে দেখে একই রকম স্যুট সেট পরে সুগা তৈরি হয়ে এসেছে। নিজের সুদর্শন ভাইকে দেখে তে মনে মনে মাশাআল্লাহ পড়ে নিল। বলল, এই তো আমার হিরোর প্রশংসা করছিলাম, তুই একটু কর। সুগা হেসে টানকে কোলে তুলে নেয়। হিরোদের এত প্রশংসা করতে হয় না, এরা জন্মগত হ্যান্ডসাম। এখন চল, দেরি হচ্ছে। গিফট বক্সটা ওটা অন দ্য ওয়ে পিক করে নেব। ওরা ড্রয়িং রুমে আসতেই বাসার কলিং বেলটা বেজে ওঠে। এ সময় আবার কে আসলো? আচ্ছা দেখছি আমি, তোরা না হয় বের হয়ে যা। ইয়ঞ্জন দরজা খুলতে তে থমকে যায়। ভীষণ অপ্রত্যাশিত কিছু দেখার মতো চমক দেখা যায় সবার নয়ন যুগলে। হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, আপনি? অসুস্থ বিধ্বস্ত আয়ু দরজায় হাতল ধরে দাঁড়িয়ে আছে। জীর্ণশীর্ণ গাছে ভারী পেটে স্পষ্ট। তে সেদিকে তাকিয়ে ব্যথাতুর ঠোক গেলে। ইয়ঞ্জন মাথায় হাত দিয়ে আর্তনাদ করে বলেন, ইয়া আল্লাহ, এই কাল নাগিনী আমার দরজায় কেন আসলো? তের হুঁশ ফিরে অবুঝ চোখে আয়ুর দিকে তাকিয়ে থাকে। আয়ুকে এখানে দেখে কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না ও। আয়ু ভগ্নপ্রায় গলায় বলে উঠল, তে, তোমার সাথে আমার কিছু কথা আছে। হেই, এই এত কিছু পরেও আমার মেয়ের সাথে তোমার কিসের এত কথা? হ্যাঁ, ওর স্বামী সংসার খেয়েও তো তোমার শান্তি হয়নি দেখছি। এসেছো আমার মেয়ের বাকি শান্তিটুকু নষ্ট করতে। আহা মা, থামো তো তুমি। সুগা, প্লিজ মার টান কিনে ভেতরে যা। আমি কোনো ছিনকে চাচ্ছি না এখন। সুগা দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। নারীদের ভীষণ সম্মান করে সুগা, কিন্তু আয়ুকে দেখে এই মুহূর্তে ওর ঘৃণা হচ্ছে, ভীষণ ভীষণ ঘৃণা হচ্ছে। সুগা ভাগ্নেকে কোলে তুলে ইয়ঞ্জনকে জোরপূর্বক ভেতরের রুমে দিয়ে দরজা আটকে দিল। ভেতরে আসুন। তেজ শান্ত গলা। আয়ু ঢোক গিলে গুটি গুটি পায়ে ভেতরে আসে। সাজসজ্জিত তেকে দেখে অস্থিরতা অনুভব করে ভেতর থেকে। এই মেয়েটার ঘর ভেঙেছে আয়ু পরিকল্পনা করে, ভয়ঙ্কর পরিকল্পনা। অস্বীকার করবে না জাংশুককে পাওয়ার পাশাপাশি তের প্রতি হিংসাত্মক মনোভাব আর সে ঘৃণ পরিকল্পনাকে ত্বরান্বিত করেছে। কিন্তু কি হলো? সব হারিয়েও তেকে কোনো মলিনতায় স্পর্শ করতে পেরেছে কি? আরও অজানা স্বপ্নেও কিছুই পায়নি। বসুন প্লিজ। তে, থ্যাংক ইউ। বসুন এখানে। আয়ু বসতেই তে শান্ত সুরে বলে, তা কোনো বিশেষ প্রয়োজনে আসা হয়েছে কি? তাই ভর সন্ধ্যায় আপনার স্বামী জানে তো নাকি? না তে, কেউ কিছুই জানে না। তাহলে কেন এসেছেন? ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? তোমার সাথে যা কিছু করেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি আমি তে। ও আচ্ছা, কিন্তু আজ হঠাৎ করে কি মনে করে ক্ষমা চাইতে এসেছেন মিসেস জাংশুক? আমি আর পারছি না তে, সবকিছু থেকেও অতৃপ্তির গহরে তলে যাচ্ছি আমি। তে, আমাকে বাঁচাও, ক্ষমা করো, মুক্তি দাও এই দহন থেকে। এই যে নারীতে সাজানো গোছানোর সংসারটা তছনছ করেছে তাসের ঘরের মতো, যার জন্য নিজের সবটুকু চেষ্টা ব্যয়ের পরেও 6 বছরের সংসার জীবনে জাংশুকের কাছ থেকে স্রেফ অবহেলা করিয়েছে, যার জন্য তার সন্তানকে আজীবনের জন্য পিতা স্নেহ থেকে বঞ্চিত হতে হয়েছে। তাকে কি এত সহজে ক্ষমা করা যায়? না, এ এত মহান হয়তো হতে পারবে না কখনো। ওর এখনো মনে পড়ে
অতীতের বিভীষিকা, যখন দিনের পর দিন ও খেটে গিয়েছে শুধুমাত্র জাংশুকের মনে একটুখানি জায়গা পাওয়ার আশায়। মা বলে পুরুষের মন নাকি মমের মতো, নারীর ভালোবাসা সেই মম গলতে বাধ্য। কিন্তু ওর ভালোবাসা পারেনি নিজের স্বামীর বুকে একটুখানি জায়গা করে নিতে, হয়তো তাকে পেতে দেওয়াই হয়নি। তে আমি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। না না, অন্যায় না, এটা পাপ, অনেক বড় পাপ। কিন্তু বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। আমি যখন শুনেছি যে জাংশুক বিয়ে করেছে, আমি তো তখনই শহর ছেড়ে অনেক দূরে গিয়েছিলাম। অনেক কষ্টের সময়ের সাথে নিজেকে সামনে নিয়েছিলাম। কিন্তু 1.5 বছর পরে যখন জাংশুকে আবার সামনাসামনি দেখলাম, আমার সকল সংযম ঘুরিয়ে গেল। মনের মধ্যে আবার লোভ জাগলো জাংশুকে পাওয়ার। আমরা নারীরা না একজন পুরুষের থেকেও অধিকতর নিকৃষ্ট, জানেন সেটা? একজন নারী নিজ মনে আরেকজন নারীর প্রতি এত পরিমাণ হিংসা পোষে রাখে যে সেই হিংসা চরিতার্থ করতে আরেক নারীর সুখের সংসার ছিনিয়ে নিতে দ্বিধাবোধ করে না। আর হিংসার অনলে বিনষ্ট হয়ে যায় আরেক নারীর সকল সুখ। কি বলতে চাইছো তুমি? আপনারা আসলে জাংশুককে দেখার পর তাকে আবার পাওয়ার লোভের চেয়েও জাংশুককে আমার সাথে দেখে মেনে নিতে পারেননি। না, মোটেও না, এটা মিথ্যে। আমি জাংশুকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কি এত সহজে ভোলা যায়? তুমি তো কখনো ভালোবাসোনি, নাহলে বুঝতে আমার সিচুয়েশন। ঠিকই বলেছেন, আমি কখনো ভালোবাসিনি। কি করে বাসতাম বলুন? সেই সুযোগটা যে জাংশু কখনো আমাকে দেয়নি। অথবা হতে পারে অনুভূতিটুকু তৃতীয় ব্যক্তির প্রভাবে ভালোবাসায় রূপান্তর হতে পারেনি। এখানে তৃতীয় ব্যক্তি বলতে কাকে বুঝিয়েছে? আমি তৃতীয় ব্যক্তি, অথচ আমি জাংশু দুজনকে ভালোবাসতাম। আমাদের ভালোবাসায় তোমাকে জোর করে ঢোকানো হয়েছে। নিজের ভালোবাসা দাবি কি করা অন্যায়? অবশ্যই অন্যায়। আপনার ভালোবাসা আমার ধর্মীয় এবং আইনগত স্বামী ছিল আমার একমাত্র অধিকার। তাহলে বলুন, হালাল একটা সম্পর্কে আপনার হারাম ভালোবাসা জোর কতটুকু? আয়ু সুপার কভার খামছে ধরে, এর কথাগুলো যেন ফাল হয়ে বুকের মাঝে বরাবর ঢুকেছে। আয়ু চোখ তুলে তাকায়, আয়ুর দিকে যেই বলে, জাংশুককে আমি কখনো নিষ্পাপ বলিনি, আর না এখন বলবো। জাংশুক অবশ্যই পাপ করেছে, বাট সেই পাপটা আপনার তুলনায় কিছুটা কম বইকে। মিথ্যে বলবো না, টান জন্মের পর থেকে আমি জাংশুকের মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। ও মন প্রাণ দিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল অতীত ভুলে আমাদের সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু ওর সব চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে আপনি নিজের বিছানো জালে এক বাজে ভাবে আটকে দিলেন। কি বলতে চাইছো তুমি? আমি কখন? হঠাৎ 2 বছর পর আপনার আকস্মাক ঢাকায় ব্যাক করা, তা আবার ফুপিদের বাড়িতে আমাদের দেখার পরে নিজেদের বাড়ি ছেড়ে একদম জাংশুকের এলাকার ভেতরে নিজের বাসা নেওয়া, এসব কি শুধুই কাকতালি আয়ু? বলুন, আপনি জানতেন জাংশুক আপনাকে দেখলেই অপরাধ বোধে ঘুমড়ে মরবে, আর আপনি জাংশুকের সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে নিজের মক্ষম হাতিয়ার হিসেবে ইউজ করলেন। জাংশুকে নিজের পরম বন্ধু বানিয়ে সময় অসময় ওর সাথে যোগাযোগ করতেন। ধীরে ধীরে জাংশুক আপনার প্রতি আবার উইক হয়ে পড়ে, আর সুযোগ বুঝে আপনি আপনার নোংরা খেলাটাও খেলে নিলেন। আর হৃৎপিণ্ড যেন ছলকে ওঠে, বুদ্ধি হতে ন্যায় ফ্যাল করে চেয়ে থাকে তের চির অবিচল সুষ্টি আননে। ওদিকে যে সন্ধ্যা 7টা বেজে চলেছে, ধীরে ধীরে লোক সমাগমে ভরে উঠেছে রাজধানীর অত্যাধুনিক রয়্যাল কনভেনশন হলটি। নামি দামি জাংকুকের বিজনেস পার্টনার থেকে শুরু করে জেসির ক্লাস ফ্রেন্ডরাও নিজেদের বাবা মায়ের সাথে হাত ধরে পার্টিতে ঢুকছে। জাংকুকের মামা ও জিন মিলে আগত অতিথিদের উষ্ণ অভিবাদন জানাচ্ছে। বিশাল আকৃতির হলরুমের গিফট টেবিলটা নিমিশেই পূর্ণ হয়ে উঠছে রেপিং পেপারে মোড়ানো নানা রকম উপহারের বক্সে। সবাই নিজেদের মতো সফট ড্রিঙ্কস হাতে খোঁজ গল্পে মেতে আছে নিজেদের মতো। হঠাৎ হলরুমের কেন্দ্রস্থলে কয়েকটি কালারফুল স্পটলাইট জ্বলে ওঠে। মুহূর্তে সবার মনোযোগ সেদিকে স্থির হয়। ডার্ক রেড কালারের ডিজনি প্রিন্সেস গ্রাউন্ডটা পরে বাবার পিপির হাত ধরে সিঁড়ি বেয়ে নামছে জেসি, যেন সত্যিকার অর্থে রূপকথার রাজকন্যা বাস্তবে আবির্ভূত হয়েছে। নিমেষে সবাই মুগ্ধ হয়ে যায় জাংকুকের আদরে পরিচিকে দেখে। জীবনও আজকে ড্রেস কোড মিলিয়ে ব্ল্যাক একটা সিল্কের শাড়ি পরেছে। এই নিয়ে জীবনের হাতে গোনা মাত্র 2 বার শাড়ি পরা হলো। পরবে কিভাবে? মেডিকেলের মোটা মোটা বইগুলো পড়তেই তো যৌবন পার হয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখতে বেশ লাগছে, একদম মনটা ভরে যাচ্ছে দেখলেই। অনভ্যস্ত হওয়ায় তার শাড়িটা সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। শাড়ি পরার অভ্যেস না থাকায় শাড়িটা সামলাতে তার বেশ কষ্ট হচ্ছে। জিমিন খেয়াল করলো না দূর থেকে একজোড়া চোখ আর পা মাথা মেপে নিচ্ছে মুগ্ধ দৃষ্টিতে। সেই ব্যক্তিটি বিড়বিড় করে বলে, মমের পছন্দ দেখছি খারাপ না, শি রিয়েলি লুকস প্রিটি। জেসি ফ্রেন্ডরা সবাই দৌড়ে এসে ওকে ঘিরে ধরে। এই জাঙ্কুক হেসে সরে দাঁড়ায়। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ও চারিদিকে তাকায়, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে পায় না। ভ্রু কুচকে আপন মনে বিড়বিড় করে বলে, কি ব্যাপার, মিস্টাররা এখনো আসছেন না? হাই জাঙ্কুক, হোয়াটস আপ?
আরে ভীম তুই, হোয়াট আ সারপ্রাইজ! আসি কখন? তুই না বললি ফিরতে ফিরতে মিডনাইট হবে? আই ওয়ান্ট টু সারপ্রাইজ ইউ ডুড, তাই বলেছি ফিরতে লেট হবে। বাহ, আঙ্কেল আন্টি এসেছেন? হ্যাঁ, ওই তো জিন খালামুনির সাথে কথা বলছেন। এটা চেয়েছি মামুনির জন্য। যাই, জেসি বেবির গিফটটা দিয়ে আসি। জিমি জেসির পাশে দাঁড়িয়েছিল। ও বারবার ফোন চেক করছে। প্রায় আধ ঘন্টা পূর্বে সুগার মেসেজ পাঠিয়েছিল ওরা বের হচ্ছে, কিন্তু এখনো কেন পৌঁছানি কে জানে। এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। ভীম এগিয়ে এসে একদম জিমিনের সামনাসামনি দাঁড়ালো। সামনে ফর্সা লম্বা মতন একজন যুবকের উপস্থিতি লক্ষ্য করে জিমি মাথা তুলে তাকায়। অবাক গলায় বলে, ভীম ভাইয়া আপনি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! আপনি না আসতে পারবেন না? ভীমের হাসি মুখটা দপ করে নিভে যায় জিমিনের মুখে ভাইয়া ডাক শুনে। বেশ অবাক হয়ে মনে মনে ভাবে, কি ব্যাপার, এই জিমিন কি কিছু জানে না? মুখ দেখে তো মনে হচ্ছে না। আমি তো ভেবেছিলাম জিমিন আমাকে দেখে লজ্জা পাবে ভীষণ, কিন্তু কিন্তু এই মেয়ে তো একদম স্বাভাবিক। বাহ, বেশ অ্যাডভান্স তো, নট ব্যাড। কি হলো ভাইয়া, কোথায় হারালেন? না জিমিন, এমনি আর কি। আমি আসলে তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সত্যি অনেক সারপ্রাইজ হয়েছি। তা কেমন কাটছে অস্ট্রেলিয়াতে দিনকাল? ভালোই। আর তোমার কি খবর, পড়াশোনা কেমন চলছে? ফাইনাল ইয়ার না? হ্যাঁ, ভালোই চলছে। গুড। তাহলে আমি একজন উডবিট ডক্টরের সাথে কথা বলছি। দোয়া করবেন ভাইয়া। আবার ভাইয়া? ভীম মনে মনে অবাক হয়। ভীম একটা গিফট বক্স জিমিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটাতে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট আছে, আমার পক্ষ থেকে জেসি জন্য ছোট গিফট। ওকে এখনই পরে দাও প্লিজ। আচ্ছা জেসি মামুনি, এই দেখো তোমার একটা আঙ্কেল এটা তোমাকে উপহার দিয়েছে। আসো মা, পরিয়ে দিই আমি। থ্যাঙ্কস আঙ্কেল। এবার মোস্ট ওয়েলকাম প্রিন্সেস। এই জিমিন হেসে জেসিকে লকেটটা পরিয়ে দেয়, কিন্তু জেসি তেমন ভাবাবেগ নেই সেদিকে। উদাস হয়ে চারিদিকে তাকাচ্ছে বারবার। জিমিন তা লক্ষ্য করে, কপাল সামান্য কুচকে আর মুখটা তুলে শোধায়, কি হয়েছে মামুনি, তুমি আপসেট কেন? পিপি, সুইট আন্টি আর পচা ছেলে কি আসবে না? ও মা, আসবে না কেন? ওরা বোধহয় রাস্তায় আছে। যদিও জিমি নিজেও চিন্তিত, আজ বিশেষ একজনের জন্য বড় শখ করে শাড়ি জড়িয়েছে শরীরে, শুধুমাত্র তার জন্য। কিন্তু মহাশয় কোথায়? ঘূর্ণায়মান ঘড়ির কাঁটা তার নিজ গতিতে ছুটতে ছুটতে রাত 8:30টার ঘরে পৌঁছে গেলেও জেসি সুইট আন্টির দেখা মেলে না। এদিকে জাঙ্কুকের অনেক দূরবর্তী গেস্ট তাড়া দিচ্ছেন দ্রুত কেক কাটার জন্য। তাদের আবার ফিরতে হবে যে। জিমিন, মিসতে এখনো আসে না কেন? তারা কি আসবেন না? বুঝতে পারছি না ভাইয়া, তখন তো বলেছে রওনা দিয়েছি, কিন্তু এতটা সময় লাগার তো কথা না। আচ্ছা একটা কাজ করতো জিমিন, তুই একবার কল করে দেখ, সুগার নাম্বার আছে না? আছে, দাঁড়াও দিচ্ছি। কল কেটে দিয়েছে। স্ট্রেঞ্জ, ওরা ঠিক আছে তো, নাকি পার্টিতে আসতে চাচ্ছেন না? এই জিমিনের উজ্জ্বল শ্যামলা মুখটাই আমাবস্যার অন্ধকার নেমে আসে। সত্যি সুগার স্যার আসবেন না? তাহলে তাকে সেদিন প্রমিস কেন করেছেন? হঠাৎ পেছন থেকে কেউ জাঙ্কুকের ব্লেজার মুঠো করে টেনে ধরে। এই জাঙ্কুক ভ্রু কোচকে পেছন ফিরতেই অবাক হয়ে যায়। জেসি চরমারে চোখে তাকিয়ে আছে। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে নিজের মেয়ের ফোলা গালটায় টাচ করে নরম সুরে বলে, কি হয়েছে আম্মাজান? সুইট আন্টি আসবে না পাপ্পা? তুমি সুইট আন্টিকে নিয়ে আসোনি? আমি আজ কোনো কেক কাটবো না, সবাইকে বলে চলে যেতে। বলতে বলতে জাগো ডাগো নেচে এতক্ষণে জমিয়ে রাখা অশ্রুকণা ঝড়ঝড় করে নামে গালবে। এই জাঙ্কুকের বুকটা খামচে উঠছে, মানে মানে ভীষণ রাগ জমে এই নামক নারীটির প্রতি। তাই মেয়েটা কতটা আশা নিয়ে আছে কাল থেকে, আর ইনি কিনা শেষ মুহূর্তে আসতোই না। আমি এটা আপনার থেকে একদমই আশা করিনি মিস্তে। এই জাঙ্কুক বিড়বিড়িয়ে বলে। নরম হাতে জেসি চোখের পানি মুছে ছোট মেখে হাসি হাসি ভাব ধরে বলল, কে বলেছে তোমার সুইট আন্টি আসবে না? তোমার সুইট আন্টি অন দা ওয়ে শোনা, এই যে আমি আটকেছে তো আইলেজ হচ্ছে। সত্যি আসবে পাপ্পা? আমাজান সত্যি আসবে। তুমি যাও, তোমার ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করো, যাও। জেসি যেতে জাঙ্কুক বিড়বিড়ে বলে, না এসে কোথায় যান আপনি? আমি দেখি মিস্তে, আজকের দিনে আমার মেয়ের 3 পরিমাণ কষ্ট আমি মেনে নেব না কিছুতেই। জিমিন, কেদিকে ম্যানেজ কর, আমি একটু আসছি। সে কি, কোথায় যাচ্ছ তুমি? আমার মেয়ের উপহার আনতে। বিশ্বাস করতে, আমি যাই করেছি শুধুমাত্র জাংশুককে ভালোবেসে করেছি। তখন আমার মনে হয়েছিল জাংশুককে পেতে হলে আপনাকে অনেকটা নিচে নামতে হবে, তাই তো? না মানেটা আর কি, আপনারা ভালোবাসা বলতে কেবল সিনে নেওয়াটাই বোঝেন,
কেন বলো তো? আয়ু আর শুনতে পারলো না, তালমাটার পায়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি আমি মরে গেলেও তোমার ক্ষমা পাবো না তে, কিন্তু প্লিজ প্লিজ তুমি জাংশুককে মাফ করে দাও। আমি পারছি না ভালোবাসার মানুষটাকে এভাবে তিলে তিলে অপরাধ বোধে শেষ হয়ে যেতে দেখতে। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমি সবসময় এটা বিশ্বাস করি, আমি যা কিছু হারিয়েছি উপরওয়ালা তার শতগুণে আমার ফিরিয়ে দেবেন। আয়ু আর কিছু বলতে পারলো না, মাথা নিচু করে তেদের বাড়ি থেকে প্রস্থান করলো। ঠিক সেই সময় জাংকুকের গাড়িটা সজোরে ব্রেক কষে তেদের দোতলা বাড়িটার সামনে। গাড়িটার ভেতরে না নিয়ে গিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে পার করে। চাবিটা হাতে নিয়ে গাড়ি থেকে নামতেই জাংকুকের ভ্রু কুঁচকে যায়। তেদের বাড়ির সামনে দিয়েই একটা গাড়ি পার হয়ে যাচ্ছে। গাড়িতে আবছা পরিচিত একটা মুখ চক্ষু গোচর হতেই জাংকুক হতবাক হয়ে যায়। আপন মনে বিড়বিড় করে বলে, আয়ু, এই মহিলা মিস তেদের বাড়িতে কি করছেন? জাংকুক আর কিছু না ভেবে বড় বড় পা ফেলে তেদের দোতলার দিকে অগ্রসর হয়। সদর দরজার সামনে পৌঁছাতেই দরজাটা খোলা পায় সে। বিড়াল পায়ে দরজার সামনে আসতেই জাংকুকের পা যুগল থমকে যায় ভেতরের দৃশ্য দেখে। তে মুখে শাড়ি আঁচল গুঁজে ডুকরে ডুকরে কাঁদছে। আপ্রাণ চেষ্টা করছে যেন ওর কান্নাগুলো কেউ শুনতে না পায়। একজন কুচক্রী নারীর বিষাক্ত ছোবলে আজ সম্পূর্ণ চূর্ণ বিচ্ছিন্ন এক নারী। এই জাংকুক মন্থর গতিতে ভেতরে প্রবেশ করে। তে সেদিকে খেয়ালই নেই, ও কাঁদছে, আজ দিন দুনিয়া ফুরে কাঁদছে। ভেতরের রুম থেকে অনবরত দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসছে। জাংকুক দেখলো বাইরে থেকে দরজাটা আটকানো। তে, দরজা কেন খুলছিস না? তুই ঠিক আছিস তো? দেখ, টান ভয় পাচ্ছে ভীষণ। তে, অনবরত দরজা ধাক্কা ধাক্কি আর সুগার উদ্বিগ্ন চিৎকারেও তে নড়ল না। জাংকুক এগিয়ে এসে সরাসরি তের সামনে দাঁড়ায়। কোনো শব্দ না করে নির্বিশেষ তাকিয়ে থাকে চুপচাপ। সামনে কার উপস্থিতি লক্ষ্য করে তে মুখ তুলে তাকায়। জাংকুকের বুক ধক করে ওঠে। হৃদয় অলিন্দে প্রবল ভাবে আন্দোলিত হয় সম্পূর্ণ নতুন কিছু অনুভূতিরা। তের ফোলা ফোলা অশ্রু সিক্ত চোখ, কান্নার তোড়ে লালচে নাক, তীর তীরিয়ে কম্পিত রক্ত জবা নাই ছোট। ওই মেয়েদের মুখে সর্বত্র বিরাজমান অসীম মায়া জাংকুকের অন্তপুরের দরজায় আবার একবার করা নাড়ল। আরজি চাইলেও ওই বিধ্বস্ত হৃদয় নতুন করে জায়গা নেওয়ার। অনুভব করলো ওর মনে ফের জন্ম নিয়েছে কয়েক বছর আগে দাফন করা সেই অনুরক্তি। তে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সামনে। এই অসময় জাংকুকে দেখে অভূত দেখার মতো চমকে উঠছে। আচ্ছা, লোকটা কি সত্যি সামনে দাঁড়িয়ে আছে নাকি সবকিছু নিছকই ভ্রম? কিন্তু ওকে অবাক করে দিয়ে জাংকুক রাজভারী আওয়াজে বলে ওঠে, হোল্ড অন মিস্তে। মানে মানে কান্নাকাটি শেষ হয়েছে নাকি আরো একটু কাঁদবেন? আচ্ছা, সমস্যা নেই মিস্তে, আপনি না হয় একটু কেঁদে নিন, আমি অপেক্ষা করছি। কিন্তু হারি আপ, আমার আমাজন কেক সামনে নিয়ে বসে আছে, আপনি গেলে তবে কেক কাটা হবে। আপনি মজা করছেন মিস্টার জাংকুক? মজা তো আপনি করছেন মিস্তে, নিজের সাথে মজা করছেন। এইভাবে নিজের মূল্যবান চোখের জলগুলো কেন নষ্ট করছেন আপনি? কখনো কখনো চোখের জলও বেইমানি করে বসে মিস্টার জাংকুক। আপনি কাঁদুন, মন প্রাণ খুলে কাঁদুন। কান্নাও একটা শ্রেষ্ঠ মাধ্যম নিজেকে হালকা করার। কিন্তু তাই বলে নিজের নোংরা একটা পাস্টের জন্য কাঁদবেন আপনি, যে পাস্টকে আপনি লাথি মেরে এগিয়ে গিয়েছেন নিজের লাইফে। তে কিছু বলল না। ওদিকে দরজা ধাক্কানোর পরিমাণ বেড়েই চলেছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে টানের কান্না। বাচ্চাটা ভীষণ ভয় পেয়েছে। তে হঠাৎ বাইরে থেকে দরজা আটকে দেওয়ায় সবার শ্বাস গলায় আটকে গিয়েছে। জাংকুক হঠাৎ শ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে দরজা ছিটকানি খুলে দিল। সুগা হুড়মুড় করে রুম থেকে বের হয়ে দেখে তে থতমত খেয়ে সোফায় বসে আছে। সুগা হাঁপাতে হাঁপাতে কতক্ষণ চেয়ে রইল ওর দিকে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সাত মুখ ঘিচিয়ে ঠাস করে এক থাপড় মারল তের ডান গালে। জাংকুকের চোখের আকার প্রকট হয়, গোল গোল চোখেও তাকিয়ে থাকে গালে হাত দিয়ে ঝিম মেরে বসে থাকা তের দিকে। তে কতক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সুগার দিকে। পরক্ষণে ভ্যাভা করে কেঁদে দিয়ে বলল, তুই আমাকে মারলি সুগা? বি গ্রেটফুল যে চড়িয়ে তোর সামনে কপাটির দুটো দাঁত যে ভাঙিনি। দরজা কেন আটকেছিস তুই তে? এদিকে তের কান্না দেখে টানের কান্নার বেগও তরতর করে বাড়ল। জাংকুক অবাক চোখে সবাইকে দেখছে। চট করে টানকে কোলে তুলে কান্না থামাতে নরম সুরে বলল, কেঁদো না বাবা, তোমার মাম্মার মামু তো হাইড অ্যান্ড সিক খেলছিল। টান এখনো ফোপাচ্ছে। জাংকুক ওর চোখের পানি মুছে বলল, একদম কান্না করে না বাচ্চা, জেসি যদি জানে যে তুমি কেঁদেছ তাহলে তোমাকে খুব বাঁচাবে। ব্যাস, ঝুপ করে কান্না থেমে গেল টানের। তে নিজে কান্না ফুলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। লোকটা কি অভিনব কায়দা কপচালো? না হলে এই ছেলে কাঁদে না, কিন্তু একবার শুরু হলে ননস্টপ যে রেকর্ডারের মতো নিরন্তর বেজে চলে। টানের কান্না থামতেই
জাঙ্কুক তের দিকে চেয়ে বলল, চলুন মিস্টার, কান্নাকাটির পর্ব শেষ, এবার তাহলে যাওয়া যাক, আমার মেয়ে অপেক্ষা করছে। আমি বাইক নিয়ে আসবো, আপনারা সবাই চলে যান। এই বলে গড়গড় পায়ে সুগা বের হয়ে যায়। হিউনজন ব্যাপক লজ্জা পেয়ে বললেন, বাবা তুমি বসো না, আমি শরবত নিয়ে আসছি। আন্টি প্লিজ, ব্যস্ত হবেন না, আমাদের জলদি যেতে হবে। তুমি 1 মিনিট দাঁড়াও বাবা, কত ঘেমে গিয়েছো, 2 মিনিট লাগবে শুধু। এই বলে ইয়নজন কিচেনের দিকে ছুটলেন। এ উঠে দাঁড়িয়ে ক্ষীণসুরে বলে, আমি চোখে মুখে একটু পানি দিয়ে আসছি। শুনুন মিস্টার। জি বলুন। আপনার লিপস্টিক উঠে গিয়েছে, আরেকবার টাচ আপ করে নেবেন, আর পারলে একটু কাজল দেবেন, আপনার বড় বড় চোখ দুটিতে দারুণ মানাবে। তে ঠোঁট জোড়া আপন গতিতে ফাঁক হয়ে যায়। জাঙ্কুকের চোখে আজ অন্য ভাষা, এই ভাষা একজন নারীর বহুল পরিচিত। তে একটা শক্ত ঢোক গিলে তারপর এক প্রকার পালিয়ে যায় জাঙ্কুকের সামনে থেকে। বেশ কিছুক্ষণ পরে আয়নার সামনে দাঁড়িয়ে কাপা হাতে কাজলটি তুলে নেয় তে। পড়বে নাকি পড়বে না এরূপ দ্বিধা দ্বন্দ্বে শেষমেশ কাজলটা টানে নিজের হরিণ আঁখি দয়ে। তারপর ঠোঁট জোড়া লিপস্টিকটা আরেকবার ঘষে নেয়। সেজে গুজে আয়নায় নিজেকে দেখে তের ভীষণ লজ্জা লাগলো, সাথে ওর অদ্ভুত অনুভূতি হলো কেন সে জাঙ্কুকের কথায় প্রাধান্য দিল। অপরদিকে জাঙ্কুক সোফায় বসে টানের সাথে খুনসুটিতে ব্যস্ত ছিল। হঠাৎ সামনে তাকিয়ে মনে হয় ধাক্কার মতো খেলো। সাদা সাজসজ্জাহীন নারীটিকে আজ এই সাজে দেখে চোখ রীতিমতো ধাঁধিয়ে গেল। মেয়েটিকে নিজের কথা মতো সজ্জিত হতে দেখে এই জাঙ্কুক ছোট বেঁকিয়ে হাসলো। এদিক সেদিক চোখের এলোমেলো পাতা ফেলে বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। জি চলুন। একটা চেয়ারে গালে হাত থেকে মাথা নিচু করে বসে আছে জেসি। ডাগর ডাগর আখিতে টলটল করছে উপচে আসা নোনা চলে, থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে লাচে নাকে টগাটি। বোঝা যাচ্ছে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টায় রত বাচ্চাটি। এতগুলো মানুষ আশেপাশে না থাকলে হয়তো এতক্ষণে কেঁদে কুটে গাল ভাসাতো। জেসি, আমার লক্ষ্মী সোনা। এই যে এই ডাক যে এক মমতাময়ী, যার অকৃত্রিম স্নেহ মাহারা নিষ্পাপ এক বাচ্চার হৃদয়ে আমাকে এক টানে জন্ম দিয়েছিল সেই কবে। সময়ের সাথে সাথে সেই স্নেহের টানকে অপেক্ষা করতে পারেনি তে জেসি কেউই। জেসি সামনে তাকিয়ে দেখে তে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই জাঙ্কুক তাকে কোলে নিয়ে পেছনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, এই নিন আম্মা জান, আপনার মোস্ট ওয়ান্টেড গিফট। জেসি লাফিয়ে নামলো উঁচু চেয়ারটা থেকে। তে আঁকিয়ে উঠে হাত বাড়িয়ে দেয়। জেসি সেই বাড়ন্ত হাতে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। তেকে জড়িয়ে ধরে ফোপাতে ফোপাতে বলে, তুমি তুমি খুব পচা সুইট আন্টি। তে হেসে মেয়েটাকে বুকে আগলে নিয়ে বলে, এই বাবা আগে ঠিক করে বলো তো, আমি পচা আন্টি নাকি সুইট আন্টি? ওদিকে টান জাঙ্কুকের কানে ফিসফিস করে বলে, আঙ্কেল দেখেছো, জেসিও কাঁদছিল, এখনো আমাকে পচালে আমিও পচাবো। আচ্ছা বাবা পচিও। জাঙ্কুক একটু হাসলো, হাসতে হাসতে পিছু ফিরে গেল। মিস রেয়াজ না আসলে কিছু হতো। মিসেস জিন হাসি মুখে ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল। এতক্ষণ ধরে তিনি জহুরি চোখে দেখে গভীরভাবে পরখ করছিলেন। মেয়েটার রূপে যতটুকু না মুগ্ধ হলেন, তার চেয়ে বেশি মুগ্ধ হলেন অমায়িক আচরণে। মনে মনে বাকি সব মায়েদের মতো যতটুকু সংশয় ছিল তা নিমেষে দূরভূতি হলো। জিমি চোখ দিয়ে মাকে ইশারা করে এবং জিজ্ঞেস করে, মা কেমন? জিন হাসলেন। জিন বুঝে নিল তার মতো তার মায়েরও থেকে প্রথম দেখে পছন্দ হয়ে গিয়েছে। একটু পর সুগা ঢুকলো হাতে বিরাট একটা বক্স নিয়ে। ও এটা সব থেকে রিসিভ করে আনতেই লেট হলো একটু। সুগা ঢুকতেই জিমিনের সাথে চোখাচোখি হলো। সুগা চমকিয়ে জিমিনের আপাত মস্তক চোখ বোলালো। কোনোদিন শাড়ি নামক বসে জিমিনকে দেখতে পাবে এটাও কল্পনাও করেনি। জিমিন লজ্জায় কুকড়ে গেল সুগার মুগ্ধ দৃষ্টি দেখে। ওই দেখো মামা চলে এসেছে। সবাই এবার সেদিকে তাকালো। সুগা এগিয়ে এসে বিশাল বক্সটা জেসির দিকে এগিয়ে ধরলো। প্রিন্সেস জেসি, কানের তরফ থেকে এই ছোট্ট তোহফা গ্রহণ করলে কি থাকা হতাম। জেসি বক্সটা হাতে নিতে নিতে বলল, থ্যাঙ্কস পচা ছেলে। টানে হাসি মুখটা দপ করে নিভে যায়। কঠোর চোখে জেসির দিকে তাকায়। আমার জান, দিস ইজ নট ফেয়ার। ওকে ওকে, থ্যাঙ্কস 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 ডান। ইউ আর ওয়েলকাম। চলো দাদু ভাই, তোমার সুইট আন্টি চলে এসেছে, এবার কেক কাটো। অবাক হয়ে দেখে একটা সুন্দর কালারের জামদানি পরা একজন পৌর নারী ওদের সামনে। জিমিন পরিচয় করে দিল, তে আপু এটা আমার আম্মু। তে সলজে সালাম দিল। ইস, এতক্ষণ খেয়ালই করলো না ওনাকে। মিসেস জিন তের মাথায় হাত বুলিয়ে বলেন, চলো মা, তোমরা বোধহয় অনেক ক্লান্ত, বসবে চলো। না না আন্টি,
আগে যে সে শোনা কেকটা কাটুক, এমনিতে অনেক রাত হয়ে গেছে, বাচ্চারা তো এত রাত জাগতে পারবে না। আচ্ছা চলো তবে। একটা 12 কি 13 পাউন্ডের ডিজনি প্রিন্সেস থিমের কেককে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। তে জেসিকে কল থেকে নামিয়ে সরে যেতে নিলেই জাঙ্কুক সবার অলক্ষ্যে খপ করে ওর হাতটা ধরে ফেলে। তের আবাদ মস্ত কীর্তিতে কেঁপে উঠছে, বিকট ভাবে হৃদয় ধরপড় করে। জাঙ্কুক অপ্রস্তুত হয়ে সাথে সাথে হাঁটা ছেড়ে দিল। আর নিজেও কিছুটা লজ্জিত বোধ করলো। চাপা স্বরে বলল, এখানে চুপচাপ দাঁড়ান মিস্টার, জেসি না হয় কাঁদবে। তে এখনো ঘরে আছে। কি হচ্ছে তখন থেকে আর বোধগম্য হচ্ছে না। সবার অট্টহাসি শুনে ওদের হুঁশ ফিরে সেদিকে। জেসিকে যে কেকটার সামনে দাঁড় করানো হয়েছে সেটা জেসি থেকে প্রায় দ্বিগুণ উচ্চ। জেসি হাত উঁচু করে কেকটার নাগাল পাওয়ার চেষ্টায় আছে। তে ফিক করে হেসে দিল, হাসতে হাসতে বলল, মিস্টার জাঙ্কুক, কেকটা বোধহয় একটু বড় হয়ে গিয়েছে। অর্ডার করার আগে জেসি সাইজের কথা মাথায় রাখা উচিত ছিল। ও হ্যাঁ মিস্টার, ঠিকই বলেছেন। দুজনেই এবার একটু হাসলো। এরপর জাঙ্কুক এগিয়ে এসে জেসিকে কোলে তুলে নেয়। ডান গালে চুমু খেয়ে বলল, এবার কাটুন আমার জান। জেসি হাসি মুখে কেক কাটলো। জাঙ্কুক একটা পিস সুন্দর মতো কেটে জেসিকে খাইয়ে দিল। কপালে চুমু খেয়ে বলল, 1000 বছর বেঁচে থাকুন আম্মা জান আমার, বাবার সব আয়ু আপনার হোক। জেসি বুঝতো না এত কথা। জাঙ্কুকের কোল থেকেই সবাইকে কেক খাওয়ালো। কেক কাটার পালা শেষ হতেই জিন সবাইকে তাড়া দিলেন ডিনার করার জন্য। এদের জিন নিজেদের মানুষদের সাথেই বসালেন টেবিলে। তে ভীষণ ইতস্ত ভাবে বসলো। এদিকে সুগা টানকে তের সাথে বসিয়ে নিজের জিমিনের একদম সামনাসামনি বসলো। দুজন দুজনের আর চোখে চোখে অনুভূতি বিনিময় হচ্ছে। হঠাৎ কোত্থেকে যেন ভীম এসে একদম জিমিনের পাশে চেয়ারে ধপ্পাস করে বসে পড়লো। জিমিনের দিকে তাকিয়ে হাসলো, বিপরীত জিমিনও হাসলো। সুগা চোখ এড়ালো না কিছুই। অভ্র কুচকে বোঝার চেষ্টা করছে এই যুবককে। জিমিন, তোমার সানা আজকে গিফটটা এগিয়ে দাও। জিন হাসি মুখে কথাটা বললেন। জিমিনও বিনীতে হেসে চামচ তুলে বিফ দিতে গিয়েই বাঁধলো গন্ডগোল। পাশে ভীম থাকায় তরকারি ঝোল ছিটকে খানিকটা ওর শার্টে পড়লো। জিমিন আটকে উঠে তৈরি ঘড়ি করে টিস্যু নিয়ে ভীমের শার্ট মুছতে মুছতে বলল, আই এম রিয়েলি সরি ভীম ভাইয়া। ইটস ওকে জিমিন। আহ জিমিন, একটু দেখে শুনে কাজ করবে তো, এত বেখেয়ালি হলে চলবে? সমস্যা নেই জিনাপা, বিয়ের আগে মেয়েরা একটু বেখেয়ালি থাকে। বিষয়টা ওটুকু হলে তাও চলতো, কিন্তু আমার মেয়েটা যে ঘরের কাজ কিছুই পারে না সানা। আরে রাখো তো আপা, আমি আমার ঘরের মেয়ে নিয়ে যাব। তোমার ঘরে যেরকম আছে আমার ঘরে ঠিক সেরকমই আলাদা থাকবে। আমার একমাত্র ছেলের বইয়ের যত্নে কোনো ত্রুটি থাকবে না, হ্যাঁ এ আমি বলে রাখলাম। ভীম মাথা নামিয়ে লজ্জিত হাসলো, কিন্তু মাথায় বাজ পড়ার মতো চমকে তাকিয়ে রইল চারটি চোখ। সুগা হতভম্ব চোখে জিমিনের দিকে তাকালো। ওর চোখে অবিশ্বাস। ওই দৃষ্টিতে চোখ পড়তেই জিমিন আটকে উঠে চোখ নামিয়ে নিল। সুগার বুক ধরফর করছে, শ্বাস আটকে হতবাক হয়ে একবার ভীম তো আরেকবার জিমিনকে দেখছে। হৃদয়টা সজোরে হাত দিয়ে খামচে ধরার মতো যতটা অনুভূতি হচ্ছে তার।